সুপ্রিয় দর্শক, যৌথ বিরোধী আন্দোলনের আজকের লাইভ টক শোতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের লাইভ টক শোর বিষয় হচ্ছে নারী ও যুব ক্ষমতায়ন। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন জুয়েল কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট লেকচারার ও পিএইচডি ক্যান্ডিডেট, সেচেনি স্তোভান বিশ্ববিদ্যালয়, হাঙ্গেরি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষাচ্যুত পেয়েছেন। এর পাশাপাশি তিনি কমনওয়েলথ শেয়ার স্কলার, আইসিসিআই স্কলার এবং স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলার। স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আসলে জানতে চাই আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ সুকান্ত। আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর অসংখ্য ধন্যবাদ জানাই মুভমেন্ট এগেইনস্ট ডাউরি প্ল্যাটফর্মকেও আমাকে এই সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। তো শুভ সকাল ফ্রম ইউরোপ, হাঙ্গেরি, অ্যান্ড বাংলাদেশে এখন শুভ দুপুর। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আজকে আসলে দিনটা খুবই ভালো একটা দিন। সে কারণে খুবই ভালো লাগছে। কারণ আজকে এখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। সে কারণে আরো ভালো লাগছে আমার। জি। ধন্যবাদ স্যার। স্যার, প্রাথমিক দিকে প্রথম দিকে স্যার আসলে আপনার কাছে যেটা আমি জানতে চাই যে আসলে আপনার শিক্ষা জীবন টি নিয়ে এটি কিভাবে শুরু হয়েছিল এবং আপনি কিভাবে একজন আইসিসিআর স্কলার থেকে আহ মানে এখন ইউরোপে আছেন, সমগ্র বিষয়টা যদি একটু বলতেন আমাদের যারা শুনছে তাদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ সুকান্ত। আসলে আমার জার্নিটা শুরু হয়েছে আমার স্কুল জীবন থেকেই। স্কুল জীবন থেকে আসলে আমি আমার পারিপার্শ্বিক, আমার স্কুলের বড় ভাই সবাইকে দেখতাম যে মানে ভালো জায়গা থেকে ডিগ্রি নিচ্ছে এবং আত্মীয়স্বজন যারা আছে সবাই ভালো জায়গা থেকে পড়াশোনা করছে। তো সেখান থেকে স্কুল জীবন থেকে আসলে আমার যাত্রাটা শুরু। যখন এসএসসি পাস করলাম, গোল্ডেন এ প্লাস পেয়ে তখন আসলে আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল। তো কারণ আমাদের বিদ্যালয়ে তখন আসলে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে। তো কমার্স ব্যাকগ্রাউন্ডে আমাদের আগে কেউ গোল্ডেন পায়নি। তো যখন গোল্ডেন পেয়ে গেলাম, গোল্ডেন এ প্লাস আমাদের স্কুলে, তখন আসলে আমার প্রতি যে আকাঙ্ক্ষা আমার পরিবারের এবং আমার শিক্ষকদের সেটা বেড়ে গেল। তো যেটা আগে ছিল না আরকি। আগে অত আকাঙ্ক্ষা ছিল না। তো একটু বেড়ে বেড়ে যাওয়ার পরে তারপরে কলেজে আ ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে পারিপার্শ্বিক সবাইকে দেখলাম, কলেজের সিনিয়র সবাইকে দেখলাম। তারা ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়াশোনা করছেন। তো আমিও চিন্তা করলাম আ যে তাহলে আমাকেও ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো এইভাবে কলেজ জীবনও শেষ করলাম এ প্লাস পেয়ে। তো কলেজ জীবন শেষ করার পরে কোচিং এ ভর্তি হলাম। আ কোচিং এ ভর্তি হওয়ার পরে তারপরে দেখলাম যে এরকম সার্কুলার, আইসিসিআর এর সার্কুলার এসছে। আমার এক বন্ধু আমার সাথে শেয়ার করলো যে এরকম আইসিসিআর সার্কুলার দিয়েছে। আ সম্ভবত আপনার নভেম্বরের দিকে সার্কুলারটা হয়। তখন হতো আরকি। আমি বলছি ২০০৮ এর দিকের ঘটনা। তো সার্কুলার দিল। তো বন্ধু এসে বলল যে এরকম সার্কুলার আছে। তো আমরা কি এপ্লাই করতে পারি কিনা? আমি এর আগে আ আসলে বাইরের যে এপ্লাই করা যায় এইচএসসি এর পরে অতটা মানে ধারণা ছিল না আমার। তো আমার বন্ধু বলার পরে কারণ তখন ইন্টারনেটও অতটা মানে ফ্রিকোয়েন্ট ছিল না। এখন কারণ শিক্ষার্থীরা যেভাবে ইন্টারনেটকে খুব ভালোভাবে পাচ্ছে। তো তখন আমরা সাইবার ক্যাফেতে গেলাম। সাইবার ক্যাফেতে গিয়ে তখন সার্চ করলাম। তারপরে আ যতটুকু ইনফরমেশন পাওয়া যায় কারণ তখনও অতটা ইনফরমেশন এভেইলেবল ছিল না। তারপরে আমরা বিভিন্ন জনের সাথে কথা বললাম, খুঁজে বের করলাম এর আগে কারা স্কলারশিপ পেয়েছে। তাদের সাথে যোগাযোগ করলাম। তো এমনভাবে আমাদের কিছু স্কুলের সিনিয়র যারা ছিলেন তাদের সন্ধান পেলাম। তাদের কাছে গেলাম। কি করতে হবে? কিভাবে এপ্লাই করতে হবে? কি, কি ডকুমেন্ট লাগবে? তারপরে বিজ্ঞাপনটাও দেখলাম যে কি, কি ডকুমেন্ট লাগবে। তো সেভাবে জোগাড় করলাম। আর পাশাপাশি নিজে ভাবলাম যে আমার তো আসলে এসএসসি এবং এইচএসসি তে ভালো রেজাল্ট আছে। তো অনেকেরই তো আছে। এমন না আমি একা। তো আমাকে কিভাবে এগিয়ে রাখা যায়?
তো সেজন্য চিন্তা করলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি যোগ করা যায়। তো আমি আমার স্কুলে বিভিন্ন কিছুতে পার্টিসিপেট করতাম। তো সেই সার্টিফিকেট গুলো জোগাড় করলাম, কলেজের যে সার্টিফিকেট গুলো ছিল বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করতাম। তারপরে আমি পাশাপাশি কম্পিউটার, ইংলিশ এগুলোর কোচিং নিতাম, তো ওইগুলো সার্টিফিকেট গুলো দিলাম। তো এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খেলাধুলার অ্যাক্টিভিটি, তারপর আমার যে আমি আবার দাবা খেলি, দাবার যে সার্টিফিকেট সেগুলো দিলাম। তো এগুলো দেওয়ার পরে আমার সিভিতে রেজাল্টের পাশাপাশি এই যে আহ, আপনার পারিপার্শ্বিক যে সার্টিফিকেট গুলো ছিল সেগুলো যুক্ত হওয়ার পরে আমার প্রোফাইলটা একটু স্ট্রং হলো অন্যান্যদের থেকে। তো এমন ভাবে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন গুলো করতে থাকলাম, পরীক্ষা দিলাম, বিভিন্ন জায়গায় সুযোগও হলো। কিন্তু পাশাপাশি দেখলাম যে আমাদের দেশের একটা সমস্যা ছিল, সেটা ছিল হচ্ছে আপনার সেশন জট, যেটা আমরা শুনে আসতাম আর কি, যে সেশন জট আছে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের। আহ বড় ভাইদের সিনিয়রদেরকেও দেখতাম, আমার বড় ভাইও বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন, তো ওনার থেকেও শুনতাম যে একটা সেশন জটের ব্যাপার আছে। তো সেগুলো চিন্তা করে ভাবলাম যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মনে হয় সেশন জট তেমন একটা নেই। তো সেটা অন্যান্য বড় ভাইদের থেকেও শুনলাম যে সেশন জটটা নেই। তো সেইভাবে আমি যখন স্কলারশিপটা পেয়ে গেলাম, ডিসিশন নিলাম যে না, চলে যাব। তো সেভাবেই আসলে যাত্রাটা শুরু আর কি আমার প্রথম স্কলারশিপের। তো আমি গেলাম আইসিসিআর স্কলারশিপ নিয়ে। সেটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ পুনে। এখন নামটা চেঞ্জ হয়েছে, সাবিত্রী ফুলে পুনে ইউনিভার্সিটি নাম হয়েছে। এবং আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা খুব ভালো ছিল তখন। তখন 500 থেকে 600 মধ্যে ছিল। তো সেভাবে আসলে আমার ব্যাচেলারটা শুরু। এবং ইউনিভার্সিটিতে প্রথম দিন যখন আমি যাই, তখন একদম বড় অক্ষরে একটা সাইনবোর্ডে লেখা ছিল যে র্যাগিং ইজ প্রহিবিটেড। তো র্যাগিং করা যাবে না। তো এটা প্রথম দিকে শুনতাম আর কি, যে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে র্যাগিং হয়, অনেক কিছু হয়, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়তে লেখা ছিল যে র্যাগিং করা যাবে না, করলে কেরিয়ার এর একটা হচ্ছে সমস্যা হবে আর কি। তো সেভাবে আসলে লেখাপড়াটা খুব স্মুথলি হলো আমাদের। সেশন জট তো পেলামই না, পরীক্ষা যখন হওয়ার তখনই হয়েছিল। তো সেভাবে শেষ করলাম। আর এরপরে যখন আমার ব্যাচেলারটা শেষ হয়, পাশাপাশি পুনে ইউনিভার্সিটির একটা এমবিএ প্রোগ্রাম আছে, সেটাতেও ভর্তি হয়ে গেলাম। তো সেভাবে আমি বিবিএ এমবিএ শেষ করে আহ আপনার আমার যে জীবনের লক্ষ্য, সেই লক্ষ্যে চিন্তা করলাম যে আমাকে তো এগিয়ে যেতে হবে। আর আমি আগে থেকে সেট করে রেখেছিলাম যে আমাকে টিচারই হতে হবে। তো সেইভাবে আমি হচ্ছে আমার ক্যারিয়ারকে গ্রো করি। তারপরে তো টিচিং এ জয়েন করলাম। প্রথমে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম। সেখানে 1 বছর থাকার পরে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ জয়েন করলাম। তারপরে আসলে আমি আমার স্টুডেন্টদেরকে হচ্ছে তাদেরকে বলতাম যে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হতে। তো আমি চিন্তা করলাম আমার তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স ডিসিপ্লিন, তো এটা কিভাবে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হওয়া যায়। তো আমার শিক্ষার্থীদেরকে আমি নিজেই বলতাম যে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হও। তো এই যে ফিন আর টেক, দুইটা মিলিয়ে ফিনটেক, তো আমিও চিন্তা করলাম আমি যেহেতু বলছি আমার স্টুডেন্টদেরকে, আমারও তো আসলে এই বিষয়ে একটা উচ্চতর কিছু করা উচিত। তখন আমি ভাবলাম যে আমি আহ, তো এমবিএ করেছি, এখন পিএইচডি করতে পারি চাইলেই। আমি ভাবলাম যে না, পিএইচডি এখন না করি, আমাকে আরেকটা মাস্টার্স ডিগ্রি নিতে হবে। তো তখন খোঁজা শুরু করলাম ফিনটেকের উপর কোথায় ডিগ্রি আছে। তখন সার্চ করতে করতে দেখলাম যে আহ, মানে ইউকে তে একটাই স্কলারশিপ আছে কমনওয়েলথ শেয়ার্ডে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ স্টার্লিং এ। একটাই হচ্ছে অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করবে, এবং একজন ক্যান্ডিডেটকে তারা নমিনেট করবে। তো আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর ওরা আমাকে নমিনেট করলো বাংলাদেশ থেকে। তো ওরা হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি গুলো থেকে নমিনেট করে, তো বাংলাদেশ থেকে আমি নমিনেটেড হলাম। তো সেভাবে আমার ইউকে থেকে সেকেন্ড মাস্টার্সটা করা হলো। তো আবার সেকেন্ড মাস্টার্সটা শেষ করে আমি বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে চলে আসার পরে হচ্ছে আবার চিন্তা করলাম যে আমার তো আবারও ফার্দার, যেহেতু আমি হচ্ছে আপনার টিচিং এ আছি, আমার পিএইচডিটা করা উচিত। আবার শুরু করলাম জার্নিতে। তো আমার পরিবারও ছিল, আমার মেয়ে হলো, তো রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেল। তো পাশাপাশি আমি মানে সময় দিতাম হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রসেসে। তো অ্যাপ্লিকেশন করলাম অনেক জায়গায়। আর যেহেতু কোভিড আর হচ্ছে আহ, একটা যুদ্ধ পরিস্থিতি ছিল তখন,
আহ রাশিয়া ইউক্রেন, তো ফান্ডিং গুলো কমে যাচ্ছিল তখন। তা আমিও সার্চ করা শুরু করলাম, ফান্ডিং খোঁজা শুরু করলাম, ফান্ডিং খুঁজতে খুঁজতে পরবর্তীতে এই স্কলারশিপ, যেটা স্টেপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ বলে, এটাতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাকে নমিনেট করা হলো আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে। তারপরে এখানে আবার পরীক্ষা হয়, ওই স্টেপেন্ডাম হাঙ্গেরিকাম, ওরা ট্যাম্পাস ফাউন্ডেশন বলে, ওরা পরীক্ষা নিল, পরীক্ষা উত্তীর্ণ হলাম। উত্তীর্ণ হওয়ার পরে এখানে 2023 থেকে শুরু করলাম আমার পিএইচডি জার্নি। এখন আমি হচ্ছে মানে আমার থিসিস এর পথে আছি। আর এটা হচ্ছে পাবলিকেশন বেসড হচ্ছে পিএইচডি, সো আমার পাবলিকেশনও অলরেডি চলছে আর কি। তো এই হচ্ছে আমার একাডেমিক জার্নি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলার জন্য। বিশেষ করে খুবই আপনি একটি ধারাবাহিক যে ছাত্র জীবন বা শিক্ষা জীবন সেটি আসলে পরিচালনা করছেন, যে কারণে পৃথিবীর যে সম্মানজনক যে স্কলার গুলো আসলে সবগুলোতে আপনি সবসময় নির্বাচিত হয়েছে। তো স্যার, আপনার কাছে একটি বিষয় আসলে আমি তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যেহেতু এটি আমাদের একটি সামাজিক মুভমেন্ট যৌতুক নিয়ে। তো আসলে আমাদের উত্তরবঙ্গে রংপুর রাজশাহীতেও আমরা দেখেছি যে যৌতুকের একটি ভয়াবহ চর্চা আছে। সেটি হচ্ছে যে চাকরির উপর বেস করে অথবা কৃষির উপর বেস করে সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার 5 থেকে 30 লাখ টাকা পর্যন্ত, বা আরো যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হয় বা আরো প্রথম শ্রেণীর বিসিএস ক্যাডার বা অন্য যে চাকরিগুলোতে, তখন আরো ডিমান্ডটা বাড়ে। তো এই যে স্যার একই চর্চা, আসলে যৌতুকের এই চর্চাটি নিয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাবো। যে এবং যৌতুকের যে চর্চার কারণে যে এই কন্যার পিতাদের উপর যে একটা চাপ পড়তেছে, তো সেটি কি আসলে আপনি একজন শিক্ষক হিসেবে আসলে কিভাবে মূল্যায়ন করেন? জি, ধন্যবাদ সুকান্ত। আসলে আজকেই আমি এই বিষয়টা আসলে খুবই গভীরভাবে অনুধাবন করছি। কারণ এই বিষয় নিয়ে কখনো চিন্তা করিনি। চিন্তা না করার কারণ হচ্ছে, আমি যেহেতু বাইরেই আমার শিক্ষা জীবনগুলো আ শুরু করেছি এবং এখনো করে যাচ্ছি। এইসব বিষয় নিয়ে আসলে কেউ আলোচনা করেনি কখনো আমার সাথে আরকি। আ না করার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যে, আমরা দেখে এসেছি যে আপনার এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আসলে আ আমরা যেই চিন্তাটা করি, সেই চিন্তাটা হচ্ছে যে সামাজিকভাবে আমরা কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবো। তো এই সামাজিকতার জায়গা থেকে আসলে আ আপনি যে বিষয়টা বলছেন, আ যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা অবস্থানে এসে আ সেটা জাহির করা যে আ যে একটা সামাজিক মর্যাদায় যাওয়ার জন্য আমাকে, আমার মেয়েকে হচ্ছে আ আ অন্যের হাতে তুলে দেওয়ার জন্য বিয়ের বি আ বিবাহের বন্ধনের মাধ্যমে আ যে একটা আ সামাজিক প্রথা শুরু হয়েছিল, সেটা এখনো চলমান, যেটা আপনি বলছেন আরকি। অ্যাকচুয়ালি আমি চট্টগ্রামের ছেলে। আমার ওইদিকে তেমনভাবে আমি আ হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করতে শুনিনি। হয়তোবা থাকতে পারে, কিন্তু আমি আলোচনা করতে শুনিনি। আ সেই জায়গায় আমার যে বিষয়টা হচ্ছে, আসলে এখন সমাজ এগিয়ে যাচ্ছে। এখানে আসলে ইউরোপ বলেন, ইউকে বলেন, অন্যান্য দেশগুলোতে বলেন, আ মেয়েরা অনেক এগিয়ে গেছে। তো ওরা যে সমাজের মধ্যে এগিয়ে গেছে, সেই জায়গায় এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করাটাই আমি মনে করি এখনকার বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে যৌক্তিকতা নেই আরকি। কিন্তু তারপরে আমাদের দেশে প্রেক্ষাপটে আলোচনা করতে হচ্ছে। তো যেভাবে শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে, আমি মনে করি যে আগামীতে যত বেশি অগ্রসর হবে শিক্ষা ব্যবস্থা, তত বেশি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তখন আলোচনাই হবে না। এই বিষয় নিয়ে আর আলোচনাটাই হবে না। আপনি বলছেন যে একটা স্পেসিফিক উত্তরবঙ্গ এবং রংপুর, যেই আপনার ভৌগোলিক জায়গাটা আছে আমাদের বাংলাদেশে, যে বিভাগগুলো আছে, যে জেলাগুলো আছে, সেই জায়গায় আসলে আমি মনে করি এই যে জায়গায় থেকে আমাদের আলোচনাটাই আশা করি ভবিষ্যতে আর হবে না আরকি। কারণ আমরা সমানভাবে এগিয়ে যাচ্ছি। সমানভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের যে সমাজ ব্যবস্থা, আশা করি আমরা সেটার পরিবর্তন দেখতে পাবো আরকি। তো আমি মনে করি যে, যেহেতু আমারও এক এ মেয়ে আছে, তো আমিও চাইবো না ভবিষ্যতে আসলে এগুলো নিয়ে আলোচনা হোক। সে নিজেকে এস্টাবলিশ করে, যাতে করে তার অবস্থানটা করতে পারে আরকি। তো আমি মনে করি যে নারীরা এগিয়ে যাচ্ছে এখন। আহ, জি স্যার, ধন্যবাদ। নারীরা এগিয়ে যাচ্ছে, স্যার এটা তো একবারে শর্ত। কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা মানে নারীদের পাশের হার থেকে শুরু করে
শুধুমাত্র স্যার পাশে হয় না, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া থেকে শুরু করে শুধুমাত্র প্রথম শ্রেণীর চাকরি বিসিএস এ হয়তো একটু সংখ্যাটা কম, কিন্তু আমি স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছিলাম একটা সেমিস্টারে, এখন হুম, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। তো ওখানে আমি যখন ছিলাম, ওখানে 51 জন শিক্ষকের মধ্যে 31 জন আসলে নারী নিয়োগ পান শিক্ষক হিসেবে। তো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এই ট্রেন্ড চলমান দেখি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তো সেটি নারীর ক্ষেত্রে স্যার শিক্ষার একটি খুবই অগ্রগতি হয়েছে, এবং বাংলাদেশের মেডিকেল যে অ্যাডমিশন টেস্ট, সেই ভর্তি পরীক্ষায় সবসময় এখন নারীরা এগিয়ে থাকছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রায় 50-50 শতাংশে চলে এসেছে। তো সেটি খুবই আমাদের জন্য ভালো। তো এটি থাকার পরেও আসলে স্যার যেটি দেখা যাচ্ছে যে আসলে যে চর্চাটা ধরেন, স্যার আপনি হচ্ছে একজন সহকারী অধ্যাপক হিসেবে এখন শিক্ষাচ্যুতি আছেন জাতীয় কবি কাজী বিশ্ববিদ্যালয় থেকেও, কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জগন্নাথ হলে পড়ছেন বা বেড়ে উঠছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়ছেন, বেড়ে উঠছেন এবং চাকরি পাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে স্যার এই যৌতুকের যে চর্চাটি, বা একজন শিক্ষিত তরুণের যে যৌতুকের যে চর্চাটি, তো সেটি আসলে সমাজকে আমাদের আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি আসলে মনে করেন? এটি কিন্তু স্যার শিক্ষিত সমাজের মধ্যে আসলে হয়, আমাদের যারা আছে এখন পর্যন্ত। যেমন যিনি আমি যদি উদাহরণ হিসেবে বলি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী, তিনি হচ্ছে 22 লাখ টাকার অধিক যৌতুক দিলেন। একজন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি 22 থেকে 27 লাখ টাকার মতো। একজন ব্যাংকার, আহ, যে একটা মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে আসলে আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল যে তার প্রেমিক দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকলে বিয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মোটা অঙ্কের যৌতুক দাবি করছে, যেটা আসলে দেওয়ার সামর্থ্য নেই। পরবর্তীতে তাদের স্যার আসলে বিয়েটাও ভেঙে যায়, সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে। তিনি আমাদের কাছে প্রতিকারও চেয়েছিলেন, আমরা আসলে দিতে পারিনি। তো স্যার শিক্ষিত সমাজের বা শিক্ষিত তরুণদের যে এই চর্চাটি, যেটি আসলে আমাদের মেয়েদের পিছিয়ে দিচ্ছে, আমাদের কন্যার পিতাদের আসলে অর্থনৈতিকভাবে দারিদ্র করে তুলছে। তো এই জিনিসটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং শিক্ষিত তরুণরা এখান থেকে আসলে কিভাবে বেরিয়ে আসতে পারে? ধন্যবাদ সুকান্ত। আপনি যে সামাজিক প্রেক্ষাপটের কিছু উদাহরণ আমাকে দিয়েছেন, সেই উদাহরণের উপর ভিত্তি করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আগামীতে যদি একটা অ্যাওয়ারনেস, যেটা আপনারা শুরু করেছেন মুভমেন্ট এগেইনস্ট ডাউরি, যে অ্যাওয়ারনেস যে জায়গাটা, সেই জায়গাটা আসলে শিক্ষার্থীর পাশাপাশি যারা অভিভাবক আছে, অভিভাবকদের কাছেও যদি পৌঁছানো যায় যে আমাদের যে সমাজ ব্যবস্থায় আমরা আসলে আমাদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সন্তানদের এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই প্রথাটা আসলে আমাদেরকে ভেঙে দিতে হবে। আপনি যদি অতীতের কথা চিন্তা করেন, অতীতে কিন্তু শিক্ষা ব্যবস্থার যদি বিষয় বলি, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছিল। তো সেটাও কিন্তু আজকে 2026 এ এসে যে একবিংশ শতাব্দীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আম আ আমাদের যেই সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কিন্তু নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি অ্যাওয়ারনেস টা ক্রিয়েট করতে পারি, আমরা যদি সামাজিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি যে এই প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলেই আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আমরা এগিয়ে যেতে পারবো। আর দ্বিতীয়ত, আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, সো আমি মনে করি যদি ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসে তাহলে এটা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। কেন? কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে এটা হচ্ছে, আপনি যদি আ নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ট্রান্সেকশন গুলো অনলাইনে হবে। আর যখন এই অনলাইনে হয় তখন ট্রেসেবল হয়। আর যদি ট্রেস করা যায় তাহলে আমাদের কিন্তু সরকারিভাবে একটা নিয়ম আছে যে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু হচ্ছে কোন ধরনের যৌতুক নিতে পারে না। তো এখনকার যেই যৌতুক ব্যবস্থা সেখানে কিন্তু আপনি দেখবেন যে আ সনাতন পদ্ধতিতেই হয় এখনো। যখন এটা ডিজিটাল জি স্যার। পদ্ধতিতে চলে আসবে তখন কিন্তু ট্রেসেবিলিটি চলে আসবে। আর আমরা এখন ব্লকচেইন নিয়ে কথা বলি। ব্লকচেইন নিয়ে কথা বললে যেটা হয় যে আ যখনই আপনি এই কাজগুলো করতে থাকবেন, যখনই আপনি সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম এ গ্রহণ করবেন এবং সেটা আপনি কিভাবে গ্রহণ করেছেন, কোথায় গ্রহণ করেছেন, সেটার যদি অডিট হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ধরা পড়ে। তখন এই যে সরকারি চাকরিজীবীদের কিন্তু এইটা প্রতিরোধ করা যাবে। এখন যদি আপনি বলেন যে সরকারি চাকরিজীবীর বাইরেও তো অনেকেই আছে। আপনি যে আ হচ্ছে উদাহরণগুলো দিলেন শিক্ষক এবং অন্যান্য যে চাকরি যারা করছেন তারাই চাচ্ছে। তো আমি মনে করি যে সরকারি চাকরিজীবীর মধ্যে অনেকেই এই অংশে পড়ে যায়। তো
ডিজিটাল একটা প্ল্যাটফর্ম যেটা যদি বাংলাদেশের আরো বেশি হচ্ছে অগ্রসর হয়, যেমন আমি যেটা বলি ডিজিটাল অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট, ডিজিটাল ক্রেডিট, তারপরে পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হচ্ছে ফিনটেকের অংশ, সেই অংশগুলো যদি আপনার ডিজিটাল ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনক্লুশন যেটা বলি আমরা ডিএফআই, সেইভাবে যদি নারীর অর্থনৈতিক স্বাধীনতা বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সামাজিক গতিশীলতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, তারপরে যদি বলেন যে দীর্ঘমেয়াদী যদি আমি ডিজিটাল যে ইনক্লুশনের একটা জায়গা সেটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে। কারণ জি স্যার। সনাতন পদ্ধতিতে এটা সম্ভব না বন্ধ করা, যে আমি ট্রেস করতে পারছি না, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে সম্ভব। আমার তরফ থেকে এটা একটা এক ধরনের সলিউশন বলতে পারেন যে ফিউচারে, অথবা একটা করণীয়। আর অ্যাওয়ারনেস তো আছে, সো এই দুইটা করণীয় করা যায় যদি আমরা এটাকে বন্ধ করতে চাই আরকি। ধন্যবাদ স্যার। স্যার এর পাশাপাশি আপনি খুব চমৎকার করে বলছেন আসলে যে যে অ্যাওয়ারনেস এর যে কাজটি আসলে এটি যত বেশি ভালো হবে এবং আমাদের যে ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো রয়েছে সেগুলো যদি হচ্ছে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা যায়, তাহলে হয়তো এটি আপনি বলছেন যে এই সমস্যার সমাধান হবে। আমরাও স্যার এটি আসলে মনে করি যে এই লক্ষ্যে আসলে আমরা সচেতনতা আমরা করতে পারতেছি, কিন্তু ট্রানজেকশন যেহেতু একটি লং টার্ম প্রক্রিয়া, সেটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। স্যার আরেকটি বিষয় একটু সংক্ষেপে তুলে ধরে একবারে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখি যে আমাদের যারা মেয়ে রয়েছে, বিশেষ করে যারা পড়াশোনা করছে, তো তাদের মাঝে মানে তারা যেহেতু গ্রাম থেকে উঠে আসছে, তো এই জিনিসটা একটু দেখা যায় যে তারা শুধুমাত্র পড়াশোনা করতে চায়, পড়াশোনা করে একটা চাকরি করে আবার গ্রামে বা শহরে যেখানে থাকতে চায়। তো এটি একটি প্রবণতা দেখা যাচ্ছে, এটি বিশ্ববিদ্যালয়ে যে মেয়েগুলো রয়েছে আমাদের তাদের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু যারা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের মধ্যে এটিও দেখা যায় না। তো সেক্ষেত্রে স্যার মানে এই যৌতুক প্রথা থেকে বের হয়ে আসার জন্য বা এই সামাজিক, শুধুমাত্র যৌতুক না, মেয়েদের যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা এবং তাদের উপর যে দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে এইটুকু দূর করার জন্য আসলে মেয়েদেরকে আসলে কি করতে হবে বলে আসলে আপনি মনে করেন? যেমন স্যার মেয়েরা যদি নেতৃত্বে আসে, মেয়েরা যদি গবেষণায় আসে, মেয়েরা যদি শিক্ষকতায় আসে বা ব্যাংকিং সেক্টরে, হয়তো তখন তাদের কর্মসংস্থানের জন্য আসলে অনেকে যৌতুক চাইতে পারবে না, এইটি হতে পারে। কিন্তু আমাদের মেয়েদের মাঝে স্যার এই জিনিসটা আমরা দেখি না। তো এই জন্য আর কি এই মেয়েদের আসলে উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটা প্রোগ্রাম করেছিলাম কিছুদিন আগে। সেটা ছিল হচ্ছে কমনওয়েলথেরই ফান্ডেড ছিল। এটা অ্যালামনাই কমিউনিটি ফান্ড বলে। তো সেখানে আমি হচ্ছে এম্পাওয়ারমেন্ট নিয়ে, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছিলাম। সেখানে আমার মানে নারী এবং পুরুষ শিক্ষার্থী সমান, সমান ছিল আরকি। সেখানে আমরা কিভাবে আপনার আ আ এন্টারপ্রেনিউর হওয়া যায়, নারীদের উদ্যোক্তা। সেই উদ্যোক্তা নিয়ে আমরা কথা বলেছিলাম। আ সেই উদ্যোক্তার জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন বর্তমান প্রেক্ষাপটে এখন কিন্তু আ গ্রাম শহর বলে কোনো জায়গা আপনি ডিফার করতে পারবেন না অনলাইনে। আপনি এখন কোথায় বসে আছেন, আমি কোথায় বসে আছি, অনলাইনে কিন্তু এটা আমরা বলতে পারছি না। কারণ আমার কাছে ইন্টারনেট আছে, আপনার কাছেও ইন্টারনেট আছে। আর এখন আমাদের গ্রাম, শহর সব জায়গায় কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা চলে এসছে। সেটা আপনি মোবাইলের মাধ্যমে হোক, সেটা ল্যাপটপের মাধ্যমে হোক, সেটা অন্যান্য গ্যাজেটের মাধ্যমে হোক। তো সেই জায়গায় আমি মনে করি না এখন আ একটা এলাকা, একটা স্থান, একটা জায়গা, সেই জায়গাটা হতে পারে আমাদের মানে ক্যাপিটাল সিটিও হতে পারে, কিন্তু তার দরকার নেই এখন। তো নারীরা যেকোনো জায়গা থেকে বসে কিন্তু উদ্যোক্তা হতে পারছে, গবেষণা করতে পারছে। গবেষণার জন্য হচ্ছে আপনার কোন স্থানের দরকার নেই। সেটা হচ্ছে আপনি অনলাইনে, আর এখন তো এআই প্ল্যাটফর্ম চলে এসছে। আপনার YouTube আছে। অনেকগুলো জায়গা আছে যেখানে আপনার এমন না যে আপনি কারো থেকে হেল্প নিবেন। আপনি এই প্ল্যাটফর্মে থেকেই কিন্তু আপনি সেখান থেকেই নিজেকে তৈরি করতে পারছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, একজন একটা হেলিকপ্টার বানিয়েছে নিজে, নিজে। সে YouTube ভিডিও দেখে। আর আমি বাংলাদেশের ২ জন ছেলেকে দেখলাম ১১ বছর বয়স, তারা হচ্ছে মোবাইলের অ্যাপস বানাচ্ছে। এবং সেটা কিভাবে? সেটা YouTube এ ভিডিও দেখে। এরকম অনেকেই আছে যারা গেম বানাচ্ছে, অ্যাপস বানাচ্ছে, রিসার্চ করছে। তো সেজন্য আমার মনে হয় যে স্থান কোনো সমস্যা না। আ আপনার পরীক্ষায় পাস করার পরে সে নিজের স্থানে ফেরত যেতে পারে। সেই স্থানে ফিরে গিয়ে হচ্ছে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে। আর বাংলাদেশে তো ফ্রিল্যান্সিং যেই প্ল্যাটফর্মটা আছে সেটা তো আসলে অনেক ভালো অবস্থানে আছে। সো সেই জায়গা থেকে হচ্ছে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। আর এখন তো বর্তমানে আরেকটা পেশা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ব্লগিং। সো
ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, ব্লগিং করছে। সেটা বিভিন্ন ধরনের ব্লগিং হতে পারে, বিভিন্ন ক্ষেত্রের ব্লগিং হতে পারে। তো সেটাও অনেকে করছে। তো সেইভাবে হচ্ছে আমরা এগিয়ে যেতে পারি আরকি। তো এই আহ, সলিউশন গুলো আমি ধ- দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যার, আমাদের যে বিষয়টা বলছেন যে আমরাও স্যার আসলে এই মানে নারী উদ্যোক্তা গড়ে তোলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু মানে আমরা আসলে মানে হয়তো আমরা সেভাবে মেয়েদের কাছে পৌঁছাতে পারছি না বা তাদেরকে তথ্য দিতে পারছি না। আমরা তাদেরকে এটিও ইনশিওর করছি যে আপনাদের কোনো ধরনের ফান্ড দিতে হবে না। আমরা ঢাকার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলোই যেগুলো অনলাইন মার্কেট প্লেসে সেল হয়, আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, আপনারা বিক্রি করার চেষ্টা করবেন। তো সেইটিও আসলে স্যার দেখি না, যেমন যে যখন 22 থেকে 25 লক্ষ টাকার যে স্যার যৌতুকটি নেওয়া হয়, সেখানে যেমন একটি আপনার কন্যার পিতার যেমন একটি তার কন্যার উপর দায় রয়েছে, সেই সাথে একজন মেয়েরও তার বাবার উপর আসলে একটি দায় থাকা উচিত যে এত টাকা দেওয়ার পরে আসলে আমার বাবা কিভাবে আসলে সাস্টেইন করবে, বা তার যে বৃদ্ধ বয়সে সে খাবারের অভাব বা ওষুধের চিকিৎসা আসলে কিভাবে হবে, সেটিও আসলে আমাদের মেয়েদের যে মাঝে যে এই চিন্তাটা আসলে দেখি না স্যার। তো এটিকে আসলে মেয়েদের মাঝে আসলে এই চিন্তার ভাবনাটা বা এটি আসলে কিভাবে গড়ে তোলা যায়? ধন্যবাদ সুকান্ত। আপনি যে বিষয়টা বলেছেন যে ধারণা অথবা আপনার যে নিজের মধ্যে মোটিভেশন, আ সেটা আসলে তো আ স্বল্প সময়ে হয় না। এটা একটা হচ্ছে লং টার্ম প্রসেস। সো এই লং টার্ম এর যে বিষয়টা, সেই বিষয়ে আসলে আমাদের বৈশ্বিক হতে হবে। আমরা যদি এখনো ন্যাশনালাইজড হয়ে থাকি, যদি আমরা অথবা আমরা রিজনাল হয়ে থাকি, অথবা আমরা যদি রিমোট এরিয়া নিয়ে চিন্তা করি, আমরা যদি গ্রামেই নিজেদের মনস্তাত্ত্বিক জায়গাটাতে আ মানে এখনো থেকে যাই, তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে না। আমাদের উন্নতি তখনই হবে যখন আমি হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ এ চিন্তা করব। যে অন্য দেশে কিভাবে তারা নিজেদেরকে এম্পাওয়ার করেছে। নিজেদেরকে স্বাবলম্বী করেছে। আমাদেরকে হচ্ছে আ এমন উদাহরণগুলো নিয়ে আসতে হবে। যেমন আমি কিন্তু অনেক সময় নিজেও কিন্তু অনেক সময় মানে মোটিভেশন হারিয়ে ফেলেছি। তখন আমি কি করেছি, যারা এই শিক্ষা খাতে বলেন অথবা বিভিন্নভাবে বলেন নিজেকে তৈরি করেছে, কিভাবে করেছে তার আত্মজীবনীগুলো পড়েছি। তো আত্মজীবনী কেন্দ্রিক যারা হচ্ছে নিজেদেরকে গড়ে তুলেছে, তাদেরকে জানতে হবে। আমি নিজে হওয়ার আগে আমাকে জানতে হবে তারা কিভাবে হয়েছে। হ্যাঁ, তাদের সময় আর আমার সময় ভিন্ন। তাদের সময় তারা কিভাবে হয়েছে আর আমার সময়ে আমি কিভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবো এবং পারিপার্শ্বিকের সবকিছু বিবেচনা করে এগিয়ে নিয়ে যাবো সেটা চিন্তা করতে হবে। কারণ এখন হচ্ছে এআই এর যুগ। এআই তে আমি মনে করি আরো অনেক বেশি আমি এগিয়ে যেতে পারি। তো অন্যান্য দেশ এবং অন্যান্য জাতি কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলাদেশের যে গড় আয়ু। গড় আয়ু এখন মনে হয় ৬৭ এরকম। ৬৭ থেকে ৭০ আমি ধরি গড় আয়ু। কিন্তু আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো দেশ আছে যাদের গড় আয়ু ১০০ র উপরে আছে। পৃথিবীর কিছু জাতি আছে যাদের হচ্ছে ১২০, ১৩০ বছর পর্যন্ত গড় আয়ু আছে। তো একটা জাতি আপনি যদি এরকম দেখেন জাতি হিসেবে তাদের গড় আয়ু। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম। একজন লোক তার বয়স কমাচ্ছে। সে কিভাবে কমাচ্ছে? সে সবার পরামর্শ নিয়ে কমাচ্ছে। সে ৩০-৪০ জন ডাক্তারের একটা টিম বানিয়েছে। সেই টিমটা বানিয়ে সে নিজের বয়স কমানোর জন্য সে বিভিন্ন প্রসেস করছে। সে খাবারের একটা আপনার তার ডায়েট আছে। ডায়েটের সেই হচ্ছে দিকে খেয়াল রাখছে। তারপর ফিটনেস এর দিকে খেয়াল রাখছে। তার বয়সটা কমাচ্ছে। তো আপনি দেখেন যে বয়স কমানো প্লাস হচ্ছে গড় আয়ু বৃদ্ধি করা। তো আপনি যদি আমার দেশের চিন্তা করেন তাহলে আমার দেশের ওইটাই হচ্ছে গড় আয়ু। কিন্তু আপনি যদি ওই দেশ থেকে বাইরে চলে যান, ওই জাতির সাথে মিশেন, ওই জাতি সম্পর্কে জানেন, তাদের হ্যাবিচুয়াল টা আপনি যদি গ্রহণ করেন, আপনার গড় আয়ু কিন্তু বেড়ে যাবে। আপনি দেখেন যে যারা বাংলাদেশ থেকে বেরিয়ে অন্যান্য দেশে গেছে, ওই দেশের গড় আয়ুর সাথে কিন্তু তার গড় আয়ুটা হচ্ছে সমপরিমাণ হয়ে গেছে। আমি আমার নিজের উদাহরণটা দিই। আমার নানির মা উনি অনেক বছর আগে আমেরিকায় চলে গেছিলেন আরকি। তো উনার গড়ায়ু ১০০ বছরের উনার যেই বয়স সেটা ১১০ বছরে গিয়ে উনি মারা গেছেন। কিন্তু উনার যারা ছেলে-মেয়ে ছিল বাংলাদেশে তারা অনেকেই কিন্তু ৭০ অথবা ৭৫ বছর বয়সে কিন্তু মারা গেছেন। তো সেটা আমি আমার লাইফের যেই সেই পারিপার্শ্বিক উদাহরণটা দেখছি আরকি। তো সেইভাবে আমাদের নারীদেরকে অন্যান্যদের উদাহরণগুলো নিতে হবে। আপনার মনস্তাত্ত্বিকভাবে বের হতে হবে। আমি বলছি না দেশ থেকে বেরিয়ে যেতে। আমি বলছি যে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে ব্রডার জায়গায় নিয়ে যেতে। তাহলে ওই অবস্থান থেকে কিন্তু সে নিজের
পারিপার্শ্বিক অবস্থানটা কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারবে। আমাদের দেশে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে যারা আমাদের পারিপার্শ্বিক কিন্তু হচ্ছে চেঞ্জ করে দিয়েছে। তো সেই উদাহরণগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নারীরাও এগিয়ে যাবেন আশা করি তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে। ধন্যবাদ স্যার। আপনি খুব আসলে চমৎকার করে বলছেন যেটা ইন্টারন্যাশনাল কনটেক্সটে। শুধুমাত্র স্যার আপনি যে উপদেশটা দিলেন যে আসলে বৈশ্বিক হতে হবে, বর্তমান মানে বর্তমান দুনিয়ায় আসলে কোনো রিমোট এরিয়া বলতে কিছু নাই ইন্টারনেটের কারণে। তো এটি স্যার আমি আমাদের টকশোতে এর আগেও বিভিন্ন অতিথি এসেছে, কেউ ফিনল্যান্ড থেকে, তারপরে কেউ হচ্ছে হাঙ্গেরি থেকে। তো তাদের মাঝেও স্যার এই চিন্তা চেতনাটি আমি দেখেছি এবং তারা এটি বলেছেন যে আপনি যখন চিন্তা করবেন সেটা আসলে বৈশ্বিক অ্যাঙ্গেলে চিন্তা করবেন, বিশ্বের কাজে কিভাবে লাগানো যায় বা বিশ্ব কিভাবে এই জায়গাটায় সমস্যাটি সমাধান করেছে। তো আমি আসলে আমাদের আমাদের যে মেয়েরা এই টকশোটি এখন দেখছেন বা আমাদের যখন এটি কাজ হিসেবে আরো পরবর্তীতে প্রচার হবে যারা দেখবেন, তো তাদের কাছে আসলে আহ্বান জানাবো যে আসলে বৈশ্বিকভাবে কিভাবে নারীরা এগিয়ে আসছে আহ, শিক্ষার মাধ্যমে, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে এবং তাদের নেতৃত্ব দক্ষতার মাধ্যমে সেটি আসলে আপনারা দেখবেন, দেখে আসলে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর ছোট্ট যদি একটি কথা বলি সেটি হচ্ছে বাংলাদেশের আসলে জিডিপি 467 বিলিয়ন ডলারের মতো। এখানে 20 কোটির মতো মানুষ আছে, বিভিন্ন কৃষি প্রোডাক্ট, তারপরে হচ্ছে মানুষের জন্য প্রয়োজনীয় অনেক জিনিসের দরকার আছে। তো সেগুলোতে আসলে আপনার নারীরা নিজ উদ্যোগে সাহসী হয়ে এগিয়ে আসবেন সেটি আসলে আমরা প্রার্থনা করি। তো স্যার এর বাইরেও স্যার আপনার কাছে আরেকটা জিনিস আসলে আমি জানতে চাবো যে আমাদের এখানে যেহেতু অনেক তরুণ আসলে এই প্রোগ্রামটি দেখছেন এবং আমাদের শিক্ষার্থীরা আসলে স্যার পড়াশোনা করছে যে যে কেউ সায়েন্সে, কেউ মানবিকে, কেউ বাণিজ্য শাখায়। কিন্তু স্যার আপনি তো খুবই এখন ভালোভাবে অবগত যে বর্তমান এআই যুগে যে কোন একজন শিক্ষার্থী চাইলেই হচ্ছে তার যে সাবজেক্ট সেটাকে এআই এর সাথে কানেক্ট করতে পারে বা টেকনোলজির সাথে কানেক্ট করতে পারে, যেটা আপনি স্যার শুরুতেই বলেছিলেন। তো আমাদের শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনার পাশাপাশি কিভাবে স্যার আসলে তাদেরকে এই ডিজিটাল টেকনোলজির সাথে যুক্ত করতে পারে সেটি যদি সংক্ষেপে একটু বলতেন। জি, ধন্যবাদ সুকান্ত। আপনি একটা দারুণ বিষয় বলেছেন। আমি বর্তমানে হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স এর একটা ইনস্টিটিউট আছে, ঢাকা বিজনেস ইনস্টিটিউট। ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট বলে আরকি ওটা। ডিবিআই। তো সেখানে আমরা একটা কোর্স পরিচালনা করি ফিনটেক। তো সেখানে হচ্ছে অনেক জায়গা থেকে হচ্ছে পার্টিসিপেন্টরা আসেন আরকি। বিভিন্ন হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড এবং অনেকে ব্যাংকার আছে এবং সিনিয়র ব্যাংকার। তারপরে হচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তো সেই ব্যাপারগুলো আমি যখন আমাদের বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে চিন্তা করি, আ ওনারা অনেক সিনিয়র আরকি। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই সুযোগটা ছিল না। তাদের শিক্ষা জীবনে যে এআই অথবা টেকনোলজি নিয়ে চিন্তা করার। কারণ আপনি যদি ৫ থেকে ৬ বছর আগেও চিন্তা করেন কোভিড এর আগে টেকনোলজি নিয়ে তেমন কেউ অতটা চিন্তা করত না। তাই মনে করি কোভিড একটা বড় জায়গা যেটা টেকনোলজিকে আপনার আপ গ্রেড করেছে। আপনি যদি Zoom এর শেয়ারও দেখেন, Zoom যে প্ল্যাটফর্ম আছে, Zoom এর শেয়ার যদি ২০২০ এর আগে দেখেন, ২০২০ এর আগে কিন্তু অনেক কম ছিল। ২০২০ এর পরে ওদের যে শেয়ারের প্রাইস ওটাও বেড়ে গেছে। তো সেই জায়গায় এখন বর্তমান সময়ে শিক্ষার্থীরা আপনি যেটা বললেন যে এআই কে আমি সব ক্ষেত্রেই যুক্ত করতে পারবো এবং সেটা হচ্ছে হয়ে গেছে। আপনি যুক্ত করতে পারবো বলছেন। আর আমি ইউরোপে দেখছি এটা হয়ে গেছে। সেটা আপনি যেকোনো প্ল্যাটফর্মে বলেন। যেমন আপনি ফিন্যান্স থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, ফার্মাসি থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, আপনার ইঞ্জিনিয়ারিং এবং সব প্ল্যাটফর্মে সব আপনার আমাদের যে বিভাগগুলো আছে, আমি বাংলাদেশের যতগুলো বিভাগ যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো বিভাগ। প্রতিটা বিভাগ কিন্তু এখন এআই এর সাথে যুক্ত। এবং আপনি দেখবেন বাইরের দেশগুলো তারা এআই নিয়ে অ্যাওয়ারনেস এবং তাদের যে অ্যাওয়ারনেস এর জায়গা সেটা কিন্তু এখন একাডেমিতে চলে এসছে। এবং যে ইউনিভার্সিটি গুলো আছে তারা এখন এআই অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছে। যে আপনি এআই ইউজ করবেন, এআই এর অ্যাওয়ারনেস ও দরকার। এআই এর একটা রুলস এন্ড রেগুলেশন দরকার। সেই জায়গায় কিন্তু এখন এরা কাজ করছে। তো সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা এআই কে নিয়ে আসতে পারবেন তাদের প্রতিটা ক্ষেত্রেই। কারণ এখন বর্তমানে আপনার শিক্ষার্থীরা যেকোনো কাজে সেই কাজের জন্য সেটা আপনি হতে পারেন অ্যাসাইনমেন্ট, সেটা হতে পারে প্রজেক্ট, সেটা হতে পারে তাদের প্রিপারেশন। সবকিছুতে কিন্তু এআই কে ব্যবহার করছে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে এআই কে কিভাবে ব্যবহার করবে? কারণ এআই ব্যবহারের অনেকগুলো নিয়ম আছে। কোন এআই কোন কাজে ব্যবহার হয়?
সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আমরা এক এক এআই প্ল্যাটফর্ম দিয়ে যদি সবকিছু করতে পারি, সেটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। কারণ আপনি একটা প্ল্যাটফর্মকে যদি সব ক্ষেত্রে ইউজ করেন, তাহলে আপনি প্রপার রেজাল্টটা পাবেন না। সেজন্য আপনাকে জানতে হবে যে কোন এআই টুলস কোন ক্ষেত্রে ইউজ হয়। কোন এআই টুলস আপনার জন্য সবচেয়ে বেনিফিটেড, সেটা আপনাকে জানতে হবে। এবং সেই জানার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে আপনার এআই টুলসটা চিহ্নিত করে সেই জায়গায় আপনাকে অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। এবং সেই কাজটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে। এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছোট, ছোট যেই সেমিনার, ছোট, ছোট ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারে। পরবর্তীতে সেটা সিলেবাসে যুক্ত করতে পারে। কারণ ১ম এ অ্যাওয়ারনেসটা দরকার। এখন অ্যাওয়ারনেসটা আমাদের দেশে একটু কিছুটা কম আছে। কারণ আমরা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব। আর পাশাপাশি এই টুলস গুলো কিন্তু একটু কস্টলি। তো সেই কস্টের জায়গাটাতেও কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যেতে হবে। আপনি যদি আ ইন্ডিভিজুয়াল ভাবে যান, সেটা বেয়ার করা আসলে অনেক কঠিন। তো ইনস্টিটিউশনাল ভাবে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রিপশন ফিটা অনেক কমে যায় আরকি। শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে। ধন্যবাদ স্যার। আপনি যেটা বলছেন যে আসলে এআই এর যে ব্যবহার, সেটি হচ্ছে আমি একজন শিক্ষার্থী হিসেবে স্যার এটি বলতে পারি যে এআই ব্যবহার করার কারণে যে বিষয়গুলো একসময় কঠিন ছিল বা সেগুলো এখন আসলে সহজলভ্য হয়েছে, বা যে একসময় আমরা দেখতাম যে আসলে যে পড়াটি অনেক দীর্ঘ মনে হতো, বিরক্তিকর মনে হতো, তো সেটি সামারি করা বা সেটি বুঝতে পারা সেটি আসলে খুব সহজ হয়েছে। তো সেটি নিয়ে আপনি যেটি বললেন যে আসলে ডিজিটাল অ্যাওয়ারনেস, সেটি আসলে খুব ভালো হয়তো ফলাফল দিতে পারে। যেমন আমাদের যে হাই স্কুল গুলো রয়েছে সেগুলোতে হয়তো আপনি যেটা বললেন যে ইনস্টিটিউশনাল যে কস্ট বেয়ার করার মতো কোনো পলিসি নির্ধারিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্কুলে গেলে নিজেদের প্রয়োজন মতো আসলে এআই ব্যবহার করার সুযোগ পাবে। সেটি আসলে হলে আমরা মনে করি যে আসলে শিক্ষার ক্ষেত্রে আমাদের আরো খুব দ্রুততর মানে সাফল্য অর্জিত হবে, এবং আমরা আসলে স্যার বিশ্বের সাথে তাল মিলাতে পারবো বলে আমরা মনে করছি। তো স্যার, আপনার কাছে একটু আসলে যে বিষয়টি আসলে জানতে চাবো, সেটি হচ্ছে আমাদের অনেকে আসলে স্পেসিফিক ভাবে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন, তারপরে হচ্ছে আইসিটি স্টুডেন্ট আছেন বা ট্রিপল স্টুডেন্টও আছেন। তো তাদের ক্ষেত্রে স্যার, আপনার যে বিষয়টি আসলে আপনি যে পিএইচডি করছেন ফিনটেক নিয়ে, তো সেই বিষয়টিকে আসলে স্যার একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে কানেক্ট করতে পারে? কারণ একজন শিক্ষার্থী, মনে করি যে একজন একটা উদ্ভাবন যত বেশি মানুষের সাথে কানেক্ট করতে পারবে, ফিনান্সিয়ালি যত বেশি সাফল্য লাভ করবে, তত সাস্টেইন করবে। তো সেক্ষেত্রে স্যার আমরা শিক্ষার্থীরা আসলে কিভাবে প্রস্তুতি নিতে পারি এই জায়গাগুলোতে, যারা এখন অনার্স লেভেলে রয়েছে? ধন্যবাদ সুকান্ত। আপনার বিষয়টা খুবই দারুণ। সেটা হচ্ছে কিভাবে আমরা এটাকে আ এখন থেকে যারা আমি বলছি যে আন্ডার গ্র্যাড লেভেলে আম এইটা যদি শুরু করা যায়, তাহলে খুবই ভালো। আমি আরো আগে থেকেই শুরু করার বিষয়ে বলব, সেটা হচ্ছে স্কুল এবং কলেজ জীবন থেকে। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমি এখন আন্ডার গ্র্যাড পর্যায়ে এখন রাখি সেটাকে। তো সেই জায়গায় আমি জানি যে আমাদের যেই ১ম বর্ষ থেকেই একটু একাডেমিক চাপটা একটু বেশি থাকে। একাডেমিক চাপের জায়গা থেকে যদি দেখি, তাহলে আমাদের যতগুলো আ হচ্ছে আ এখন বর্তমানে আমাদের সিলেবাস অনুযায়ী আ সাবজেক্ট গুলো থাকে, সেগুলোই আসলে আমাদের মানে পাস করে একটা ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়াটা আসলে ১ম এ জরুরি আরকি। তো এই জায়গায় যদি আমি মনে করি যে একজন শিক্ষার্থী সে যদি ১ম বর্ষ থেকে ভালো রেজাল্ট করে এবং সে যদি মনে করে যে আমি আমার পড়াশোনার পাশাপাশি একটা সময় বের করতে পারবো। সেটা যেমন ধরেন অনেকে বাংলাদেশে টিউশনি করে অথবা অন্যান্য পার্ট টাইম জব গুলো করে। এইগুলো ছাড়াও যদি আপনি প্রতিদিন অথবা আ সপ্তাহে যদি একটা সময় বের করতে পারেন, তাহলে আমি মনে করি যে এই গবেষণাগুলো পড়া উচিত। যে বাইরের দেশে যে গবেষণাগুলো হচ্ছে, কারণ গবেষণাগুলো পড়াটার জন্য কিন্তু একটা সময়ের দরকার। আর এই গবেষণাগুলো কিন্তু আপনার একাডেমিকের সাথে কিন্তু যুক্ত হচ্ছে না। তো আপনার ১ম বর্ষ থেকে যদি আপনি পাশাপাশি এই একটা সময়, সেটা সপ্তাহে ১ দিন হতে পারে অথবা ১ ঘন্টা হতে পারে সপ্তাহে, অথবা মাসে ১ দিন হতে পারে। আপনি সময় বের করে গবেষণা পড়বেন। যে বাইরের দেশের যারা রিসার্চার আছে অথবা আমাদের বাংলাদেশেও যারা আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, তারা যে গবেষণাগুলো করছেন, সেই গবেষণাগুলো যদি পড়েন আপনি, পড়ার সাথে, সাথে আপনার একটা ইন্টারেস্ট হচ্ছে গ্রো করবে। সেই ইন্টারেস্টটার মাধ্যমেই কিন্তু আপনি আপনার যে কম্পিউটার সায়েন্স বলছেন, ট্রিপলি যেকোনো সাবজেক্ট, আপনি শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপলি সফটওয়্যার আ তা না, সব সাবজেক্টেই আপনি চাইলে কিন্তু আপনার যেই এরিয়া, সেই এরিয়ার গবেষণাগুলো আপনি পড়তে পারেন।
এই গবেষণাগুলো পড়ার মাধ্যমে আপনার ইন্টারেস্ট থেকে ভবিষ্যতে আপনি গবেষণার সাথে যুক্ত হতে পারেন। গবেষণার সাথে যুক্ত হলে কি হবে? এটা আপনার প্রোফাইলকে আরো এনরিচ করবে। সেটা আপনার চাকরির ক্ষেত্রে হোক। আমরা মনে করি কি গবেষণা করলে শুধুমাত্র যে শিক্ষক হতে হয় তা না। গবেষণা করলে আপনি রিসার্চ ইনস্টিটিউট আছে। পাশাপাশি আপনার যে এখন বর্তমানে যে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন যেই কোম্পানিগুলো আছে তারাও কিন্তু তাদের রিসার্চ উইং আছে। সেই রিসার্চ উইং এ কিন্তু আপনি যুক্ত হতে পারেন। আপনি সেটা টেসলা থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে গুগল এবং অন্যান্য বিশ্বের দামি দামি যে কোম্পানি সবাই কিন্তু তাদের রিসার্চ উইং রাখে। সেটা আপনি যে মোবাইল ফোন ব্যবহার করেন সেটা অ্যাপেল হতে পারে, স্যামসাং হতে পারে, সবারই কিন্তু রিসার্চ উইং আছে। এবং সেই জায়গায় কিন্তু একটা সম্মানের জায়গায় কিন্তু আপনি যেতে পারেন। তো আপনার যে রিসার্চের জায়গাটা সেই জায়গাটা আপনি যদি গ্রো করেন আপনার স্টার্টিং থেকে প্রথম বর্ষ থেকে, আমি বলবো না যে আপনি অন্যান্য পড়াশোনাগুলো বাদ দিয়ে শুধু এটা করেন তা না। আপনার যেই রেগুলার অ্যাক্টিভিটি আছে সেটাকে রেখে এবং আপনি চাকরিরও অনেকে বিসিএস থেকে শুরু করে চাকরির প্রস্তুতিও নেয়। তো সেটার পাশাপাশি আপনাকে মাসে ১ দিন অথবা একটা সময় বের করে আপনি গবেষণাগুলো যদি পড়ে বুঝতে পারেন এবং সেটার ইন্টারেস্ট গ্রো করে আপনি যদি ভবিষ্যতে রিসার্চে কাজ করেন, তাহলে আমি মনে করি আপনার একটা যে ভবিষ্যতের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় একটা অগ্রগামী ভূমিকা রাখবে। সো সেটা এআই হতে পারে, সেটা টেকনোলজি হতে পারে এবং ফিনটেক বলেন, আ পৃথিবীর বাইরে কিন্তু অনেক প্রযুক্তির যেই উদ্ভাবন, সেগুলো কিন্তু গবেষণার মাধ্যমেই হচ্ছে। তো সেই গবেষণার যেই ভিত্তি, সেই গবেষণার ভিত্তিগুলো আপনার একাডেমিক জার্নিতে আমি মনে করি সেটা ১ম বর্ষ থেকেই সেটা গ্রো করা যায়। কিন্তু আমার যেটা ধারণা সেটা ইউরোপ এবং আমেরিকায় আমি দেখছি যে সেটা স্কুল থেকে শুরু হয়ে গেছে। আমি বাংলাদেশী স্কুল থেকে এখন বলব না, সেটা আপনি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এখন রাখাটা জরুরি আরকি। স্যার ধন্যবাদ। এর পাশাপাশি স্যার আরেকটা বিষয় আসলে আপনার সাথে মানে আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে বর্তমানে আমরা যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই টিমের বা এই খাতে আসলে পড়াশোনা করি তাদের কর্মসংস্থানের একটা আসলে মানে অনিশ্চয়তা চলতেছে। যেটি আমরা ইন্টারনালি দেখেছি যে অনেক টিমের হচ্ছে মেম্বার সংখ্যা কমে গেছে। তো আপনি আছেন স্যার ইউরোপে, তো সেখানে আপনি জবের একটা যে বিষয় আছে, তো আপনি স্যার তরুণদের কিভাবে এনকারেজ করবেন যে তারা যেখানেই থাক না কেন যাতে স্কিলের উপর বেশি জোর দেয় এবং এই স্কিল থাকলে তারা যে কোনো দেশে আসলে মাইগ্রেট করতে পারে। স্যার আমি আসলে একটা জিনিস বিশ্বাস করি যেটি হচ্ছে যেমন একটু খালি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সবসময় এটি চেয়েছি যে আমি যে ঘটনাগুলো পরিচালনা করি সেগুলোর একটা লিখিত ডকুমেন্ট থাকুক এবং আমি হচ্ছে আমার যে ভাষাগত যে দক্ষতা আছে এই ভাষার মাধ্যমে যেন আমি আমার দেশের কোনো বাইরের মানুষকে বোঝাতে পারি সেরকম একটা দক্ষতা অর্জন করি। তো যার কারণে স্যার আমার এই মানে আমি এখন পর্যন্ত ৩টা সুযোগ পেয়েছি শুধুমাত্র এই জন্য, একটি আবেদন করা, ভাষাগত দক্ষতা, একটি হচ্ছে ইন্টারভিউ দেওয়া। তো এই ৩টা প্রক্রিয়ায় তো স্যার আমাদের শিক্ষার্থীদের ইনকারেজ করার আসলে চেষ্টা করেছি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশেষ করে আমাদের একটা গ্রুপ রয়েছে ১০০ জন শিক্ষার্থীর মতো। তো তাদেরকে নিয়মিত ফলো আপ করানোর চেষ্টা করি যে আপনারা এখানে আবেদন করেন, এখানে আবেদন করেন। কিন্তু স্যার সেই ইন্টারেস্ট বা তাদের সেই আগ্রহটা দেখা যায় না। তো পরবর্তীতে যখন দেখা যায় যে আমরা ৫-৭ জন নির্বাচিত হই, পরবর্তীতে তারা আবার আগ্রহ দেখায়। তো সেক্ষেত্রে যে এই যে চিন্তা চেতনার শিক্ষার্থীরা রয়েছে তারা এটি আসলে মানে তারা যাতে এটি দূর করতে পারে সেজন্য আপনার একটা মানে পরামর্শ আসলে চাচ্ছিলাম তাদের উদ্দেশ্যে। হুম, ধন্যবাদ সুকান্ত। আসলে এই বিষয়টা তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আগ্রহ এবং সেটা আগ্রহটা তৈরি হয় হচ্ছে অন্যকে দেখে। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কথা যদি আপনাকে বলি, ১৯৯৯ তে বাংলাদেশ ক্রিকেট টিম কেমন ছিল আর ২০২৬ এ কেমন আছে। তো সেই বিষয়টাই কিন্তু এরকমই যে আপনার আ আস্তে আস্তে সেটা গ্রো করে। তো আপনার যে ১০০ জনের টিম আছে সেটাও আমি মনে করি যে গ্রো করবে। তাদের যে ইন্টারেস্টটা গ্রো হবে সেটা এই যে আপনাদের যাদের যারা হচ্ছে সাকসেসফুল হচ্ছে তাদেরকে দেখেই সেই সাকসেসটা আসুক অথবা তাদের নিজেদের মধ্যে সেই ইন্টারেস্টটা গ্রো করুক। এবং আপনি যদি দেখেন তাহলে আপনার যে পারিপার্শ্বিক, আপনার যে ফ্রেন্ড সার্কেল সেটা আমারও ছিল একসময়। আমিও অনার্স করেছি, আমার ফ্রেন্ড সার্কেল ছিল। আমাদের তখনকার চিন্তাভাবনা আর এখনকার চিন্তাভাবনা কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। তফাৎ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক এবং সেটা হচ্ছে সময়। তো সময়ের পরিবর্তন পারিপার্শ্বিক আপনাকে কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। তো আপনি কিন্তু চাইলেই আজকেই সবকিছু আমি পরিবর্তন করতে পারবো সেটা কিন্তু সম্ভব না। তো সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের ফিন্যান্স এ একটা কথা আছে, টাইম ভ্যালু অফ মানি। তো আপনি যদি আজকে আপনার ৳১০০ ব্যাংকে রেখে চিন্তা করেন যে আমি আজকেই ৳১০০ কে ৳১,০০০ করে ফেলবো সেটা কিন্তু সম্ভব না। সেটা ধীরে কিন্তু গ্রো করবে।
সো সেজন্য আপনার যে ইনভেস্টমেন্ট বলেন সেটা আপনার যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা গ্রো করা, সেই ইনভেস্টমেন্টের জায়গাটা, সেই গ্রো করার জায়গাটা, আমি মনে করি সেটা সময়ের ব্যবধান। আজকে আপনি যেই অবস্থানে আছেন, আগামী ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর পরে গিয়ে দেখবেন যে সেই অবস্থানটা পরিবর্তন হয়েছে। তো সময়ের সাথে, সাথে সবকিছুই পরিবর্তনশীল এবং সেটা যদি আপনার আকাঙ্ক্ষা থেকে আসে, সেই আকাঙ্ক্ষাটাই আসলে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে প্যাশন থাকাটা জরুরি। আপনি যদি তাদের মধ্যে প্যাশনটা দেখতে পান, তাহলে তারা কিন্তু এগিয়ে যাবে। আর যদি তাদের মধ্যে প্যাশনটা না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করেন, সেই জায়গায় আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনি বিষয় তাদেরকে হচ্ছে আ আ তাদেরকে আপনার অবস্থান থেকে একটা ভালো হচ্ছে মানে অ্যাডভাইস করছেন আরকি। সেই অ্যাডভাইসটা কিন্তু আমাদের বাবা-মা থেকে শুরু করে পারিপার্শ্বিক সবাই কিন্তু ছোটবেলা থেকে করে আসছে। একটা মানে সন্তান জন্ম হবার সাথে তার বাবা বলে, "আমার ছেলে ডাক্তার হবে, আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে।" তো ভবিষ্যতে গিয়ে সে কি হবে সে নিজেই জানে। তো আমাদের পারিপার্শ্বিক থেকে আমরা হচ্ছে এনকারেজ করতে পারবো সেটা আমাদের করে যেতে হবে। এবং আমরা যদি আ করতে, করতে তাদের যদি কিছুটা সম্ভাবনা দেখি, তাদের যদি পরিবর্তন দেখি, সেটা আমাদের জন্যই হচ্ছে মঙ্গল আরকি। কারণ আমি আমার শিক্ষার্থীদের যদি দেখি, তাহলে সবাইকে কিন্তু আমি হচ্ছে একই অবস্থানে দেখছি না এখন। সবাই কিন্তু সমানভাবে সার্থকতা পায়নি। কিন্তু যে যেই জায়গায় পেয়েছে, সেই জায়গায় সে কিন্তু স্যাটিসফাইড। সেই স্যাটিসফ্যাকশন এর জায়গাটাই থাকতে হবে আরকি। ধন্যবাদ স্যার। স্যার আপনি তো মানে ইউরোপের একটি দেশে রয়েছেন। আসলে সেই দেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি অনেকটা সুনিয়ন্ত্রিত। তো এবং কি আইনের যে প্রয়োগ সেটিও আসলে খুবই যথাযথভাবে মানে পালন করা হয়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে আসলে একটি আইনের প্রয়োগ রয়েছে স্যার, আপনি যেটি আসলে শুরুতেই বলেছেন যে একটি আইন রয়েছে যৌতুকের বিষয়ে। সো স্যার এটা যদি একটু উদ্ধৃতি করে সেটি হচ্ছে যে কেউ যদি যৌতুক হচ্ছে একটি ফৌজদারি অপরাধ যেটি যৌতুক বিরোধী আইন অনুসারে। আবার ২০১৮ সালে যে সরকারি কর্মচারী আইন সেটি অনুসারে আবার কোন একজন সরকারি কর্মকর্তা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে তার চাকরি বা বরখাস্তের বিধান রয়েছে। তো এটি নিয়ে আসলে স্যার আমাদের নারী সদস্যরা আসলে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং দু একটি উদাহরণ আসলে সেখানে তুলে ধরেছিল যে স্যার আপনার অধীনে একটা জেলায় আপনার অধীনে স্যার ইনি বা ইনি যৌতুক নিচ্ছেন। তো স্যার সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে প্রশাসনের যারা রয়েছেন তারা এটিকে অনেকটা মানে ঢিলাঢালা ভাবে দেখেন যে এটি বহমান চর্চা বা এটি অনেকদিন হয়ে আসছে, এটি একদিনে পরিবর্তন হবে না। তো স্যার এই যে একটি মনোভাব, তো এই মনোভাবের মানে বাইরে গিয়ে স্যার আমাদের শিক্ষার্থীরা আসলে কিভাবে আরো প্রশাসনের সাথে একটু শক্তভাবে আসলে এঙ্গেজ হতে পারে, যেটি আইনের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। আ তো আপনি যেটা বিষয়টা বলছেন যে আমাদের যেই উম আইন প্রণেতারা আছেন তারা হচ্ছে এই বিষয় নিয়ে একটা সুন্দর আ রুলস অ্যান্ড রেগুলেশন তারা দিয়েছেন। তো যেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট বলি। তো সেই জায়গায় আসলে আ আইন মানাটা হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব। আর সামাজিক দায়িত্বের মধ্যে আসলে আমাদের যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, সেই মনস্তাত্ত্বিক বিষয়টাও জরুরি। কেন জরুরি? কারণ আপনার আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় যদি মনস্তাত্ত্বিকভাবে আমরা না এগিয়ে যাই, যতই আপনি আইন প্রয়োগ করুক, সে মনস্তাত্ত্বিক জায়গা থেকে বেরিয়ে আসা যাবে না। তো আমাদের যেই মনস্তাত্ত্বিক জায়গা এবং আমাদের যে সামাজিক বোধ, সেই বোধটা যদি তৈরি হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে এগিয়ে যাওয়া যাবে। আপনি যেটা বলছিলেন ইউরোপের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যতগুলো আমি জেব্রা ক্রসিং দেখি, সেখানে কোন ধরনের রেড লাইট অথবা গ্রিন লাইট নেই। এবং আমরা যখন পার হয়ে যাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কথা বলছি। সব বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটা আছে। যখন আমি রাস্তার জেব্রা ক্রসিং করি, তৎক্ষণাৎ গাড়ি থাকলে সেটা থেমে যায়। এখানে কোন ধরনের সিগন্যালের দরকার হয় না। রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালের দরকার হয় না। সি গা মানে ড্রাইভার যখনই দেখছে যে একজন শিক্ষার্থী অথবা একজন পথচারী পার হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে, সেটা তার দায়িত্ব হচ্ছে থেমে যাওয়া। তো আমাদের দেশের যেই আপনার বিশ্ববিদ্যালয়গুলো আশেপাশে জেব্রা ক্রসিং গুলো আছে, আমি সেটা কিন্তু পাইনি আমাদের দেশে। তো এই যে আইন মানা, সেটা আপনার নিজের মধ্যে। ওকে? আমি যখন নিজের মধ্যে সেটা নিয়ে নিবো,
সেটা ড্রাইভার হোক অথবা পথচারী হোক। আমি যখন সেটা নিজে মানবো, সেটা যখন আমি নিজে গ্রহণ করব, আমার মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমি চিন্তা করব যে আমি সেটাকে কিভাবে নিজের মধ্যে নিয়ে সেটা মানতে পারি, তখনই কিন্তু হচ্ছে আমাদের উন্নয়নটা হবে আরকি। সেটা আপনি যেকোনো জায়গা থেকে বিবেচনা করলে সেটা যতই ল এনফোর্সমেন্ট করা হোক, এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে নিজের মধ্যে গ্রহণ করা। তো আমি মনে করি যে আস্তে, আস্তে আমাদের নিজের মধ্যে সেটা গ্রহণ করা হচ্ছে। সেটা আপনি যদি দেখেন যে অতীতের যে বিষয়গুলো ছিল, অতীতে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট আর এখনকার সামাজিক প্রেক্ষাপট কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আমি বলব না যে আ 70-80% চেঞ্জ হয়ে গেছে। আমি বলব যে 40% এট লিস্ট চেঞ্জ হয়েছে। সেই 40 কে কিভাবে আমরা 100 এ নিয়ে যেতে পারি, সেটাই আমাদের হচ্ছে আ এখন দেখার বিষয় আরকি। গবেষণায়ও কিন্তু আপনি 100% কারেক্ট এই কথাটা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন 99%। আপনার 0.1% এখানে ডাউট থাকবে। তো আমরা মনে করব যে হ্যাঁ, আমরা 99% পর্যন্ত যদি এটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সার্থকতা। সেই 40% কে আমাদেরকে এখন এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা আপনারা আপনাদের প্ল্যাটফর্ম এর মাধ্যমে করছেন। আমাদের নারীরা তারা করছে যে তাদের যে নিকটস্থ যে প্রশাসনিক জায়গা আছে সেই জায়গা থেকে তারা অ্যাওয়ারনেস টা ক্রিয়েট করছে। সেটা হচ্ছে সেই কর্মকর্তার কাছেই হোক, সেটা সামাজিক যে আমাদের যারা আছেন, সেটা অভিভাবক হোক অথবা আমাদের যে যারা আ প্রশাসনিক দায়িত্বের যে যারা থাকেন তারা হোক। তো সেই জায়গা থেকে অ্যাওয়ারনেস টা আস্তে, আস্তে ক্রিয়েট হচ্ছে আরকি আমি মনে করি। সেটা শুধুমাত্র যে আপনার আ একটা অবস্থানে থেকে করা যায় সেটা না। সেটা সব অবস্থানে থেকেই কিন্তু করা সম্ভব আরকি। সেটা শুধুমাত্র যে নারীরা করবে তা না, আমরা পুরুষরাও কিন্তু সেই জায়গায় সমানভাবে এগিয়ে যেতে পারি আরকি। ধন্যবাদ স্যার। আপনি খুব চমৎকার করে বলছেন আসলে যে আমাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটির আসলে পরিবর্তন না আসলে আসলে কোন ধরনের আইনের প্রয়োগই আসলে কাজ করবে না। তো এটি স্যার আসলে আমিও আসলে অনুধাবন করি যেমন একজন শিক্ষক আসলে আমাদের এই প্ল্যাটফর্ম গড়ে তুলতে ১ম দিকে একটু বলেছেন যে আসলে এই শিক্ষার্থীরা আসলে এই প্ল্যাটফর্ম কেন গড়ে তুলছে। ঠিক আছে? তো পরবর্তীতে দেখা যাচ্ছে স্যার ওই শিক্ষকের ছেলের একটি যৌতুক নেওয়ার যে প্রবণতা সেটিও আসলে দৃশ্যমান হয়েছে। তো আমরা আসলে স্যার এমন একটি প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছি যারা আসলে এই চ্যালেঞ্জটি নিয়ে বা হয়তো ৫ জন হোক, যে স্যার ১০ জন হোক, ১৫ জন হোক, তো ধীরে, ধীরে যাতে আসলে এটি গড়ে ওঠে। তো স্যার আমরা আমাদের স্যার প্রোগ্রামের একবারে শেষের দিকে চলে আসছি। তো স্যার আপনার কাছে আসলে আমি একটি উপদেশ চাবো সেটি হচ্ছে যে আপনি তো স্যার অনেক অভিজ্ঞ সেই সাথে বিভিন্ন শিক্ষার্থী পড়িয়েছেন এবং আপনি বললেন যে স্যার কমনওয়েলথ প্রজেক্টের মাধ্যমে আপনি নারী পুরুষের সমান অংশীদার নিয়ে একটি কাজও করেছেন। তো সেক্ষেত্রে স্যার আমরা আসলে আমাদের এই সোশ্যাল মুভমেন্টটিকে আসলে আরো কিভাবে আসলে দৃঢ় এবং আরো মানুষের কাছে পৌঁছানো আসলে কিভাবে আরো আরো সফল এবং স্যার গঠনমূলক করতে পারি সেটি যদি একটু উপদেশ দিতেন। জি, ধন্যবাদ আপনাকে। আ আসলে আ আমার একটাই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মটা আমি দেখেছি। আপনাদের মানে কাজ আমি এনালাইসিস করেছি। তো এখানে আপনার আ যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আ আপনাকে হচ্ছে এনকারেজ করতে হবে, মোটিভেশন দিতে হবে হচ্ছে যারা সফল হয়েছে। সেই সফলতার যদি উদাহরণগুলো আপনি নিয়ে আসেন, সেই উদাহরণের মাধ্যমে কিন্তু সমাজের যে পরিবর্তন সেটা হবে আশা করি। আ যেটা আপনি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন আরকি। সেটা শুধুমাত্র যে বাংলাদেশের প্রেক্ষাপটে হতে হবে এমন না, বিশ্বের প্রেক্ষাপটেও হতে পারে। বৈশ্বিক যে জায়গা, বৈশ্বিক অনেকগুলো জায়গা আপনি দেখবেন, যেমন আপনি যদি আফ্রিকান কান্ট্রি গুলো দেখেন, আফ্রিকান কান্ট্রিতেও কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। আমি কিছুদিন আগে একটা মুভি দেখলাম। মুভিতে এক নারীর গল্প আরকি। সেই নারী পরবর্তীতে হচ্ছে এখন ইউএন এর একজন আ হচ্ছে আপনার তিনি আ ইউএন এর হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছিলেন আরকি। আ ওই জায়গায় আফ্রিকান নারী আরকি। তো এরকম অনেকগুলো ঘটনা আছে। অনেকগুলো আ হচ্ছে আপনার স্টোরি আপনি পাবেন। অনেক মানে যারা হচ্ছে সফল হয়েছে তাদের সামাজিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বৈশ্বিক জায়গায় তারা তাদেরকে তুলে ধরেছে। বাংলাদেশেও অনেক উদাহরণ আছে। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেকগুলো দেশে উদাহরণ আছে। আমরা যদি মাদার তেরেসাকেও যদি আমরা উদাহরণ হিসেবে নিও, দেখেছি উনিও কিন্তু সমাজের জন্য কাজ করেছেন। তো এভাবে অনেকেই হচ্ছে
সমাজের জন্য কাজ করে আপনার তাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটাকে তুলে ধরেছেন আরকি। তো আপনি আপনার জায়গা থেকে আমি বলব না যে সবগুলো উদাহরণ নিতে হবে। আপনি আপনার অবস্থানে থেকে আপনার যেটা দরকার সেই উদাহরণগুলো যদি আপনি তুলে ধরেন এবং যারা বর্তমানে এখনো হচ্ছে আছে, এলাইভ আছে, তাদেরকে যদি আপনি আপনার প্রোগ্রামে নিয়ে আসতে পারেন তাহলে আমি মনে করি আরো বেশি সার্থক হবে। যেমন আমি একটা বিষয় নিয়ে গবেষণা করছি, আমি আছি। কিন্তু আমি কিন্তু এটার কোন ধরনের আ আপনার যেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো কিন্তু একটা আ স্পেসিফিক জায়গা থেকে বলছি। আমার ধারণা থেকে। কিন্তু আপনি যদি আরো ইন ডেপথ কাউকে নিয়ে আসতে পারেন যারা এই বিষয় থেকে উঠে এসে আজকে সফল, তাদেরকে যদি আপনি তুলে ধরতে পারেন আমি মনে করি সেই জায়গায় আসলে আপনার প্ল্যাটফর্মকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। আপনি আসলে বলছেন যে আসলে আমাদের যারা অনুকরণীয় বা আমাদের মধ্যে থেকে যারা যৌতুকের এই বাধা আসলে মোকাবিলা করে সফল হয়েছে তাদের নিয়ে আসতে। এর পাশাপাশি বিভিন্ন দেশের যে যারা গড়ে উঠেছে তাদেরটা আসলে স্যার স্টোরি টেলিং এর মাধ্যমে তুলে ধরতে। তো স্যার খুবই চমৎকার ভাবে আসলে আমাদের বলেছেন। তো স্যার আমরা নরমালি আমাদের টক শো গুলো সাধারণত স্যার রাতের দিকে করে থাকি ৯টা থেকে ১০টা। তো যেহেতু সময়ের একটি গ্যাপ তো সেই জন্য আজকে দুপুরবেলা। তো স্যার খুবই চমৎকার লাগলো যে স্যার আপনি আমাদের অনেক উপদেশ দিয়েছেন সে সাথে আমাদের শিক্ষার্থীরা জানতে পেরেছে। তো দর্শক আমরা আসলে আমাদের আজকের এই যে বিষয় ছিল সেটি হচ্ছে নারী ও যুব ক্ষমতায়ন। দর্শক আমরা আসলে আমাদের আজকের এই টক শো এর মাধ্যমে আসলে যেটি আসলে তুলে আনার চেষ্টা করছি সেটি হচ্ছে যে স্যারের প্রাথমিক শিক্ষা জীবন এবং সেই সাথে কিভাবে স্যার সাফল্যের সাথে আইসিসি স্কলার হলেন, কমনওয়েলথ স্কলার হলেন এবং স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলার হলেন। সেই সাথে তিনি বাংলাদেশ ডেপুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এবং জাতিকবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে ছিলেন। এর পাশাপাশি আমরা দর্শক আলোচনার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে তরুণ এবং নারী নেতৃত্ব কিভাবে আসলে গড়ে তোলা যায় যারা তাদের সমস্যাগুলো ঢাকার সাথে যুক্ত করতে পারবে এবং বৈশ্বিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারবে। সেই সাথে আপনি আপনার শিক্ষা জীবনে আসলে কিভাবে টেকনোলজিকে কাজে লাগাতে পারবেন সেটি এবং আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে আসলে কিভাবে যৌতুকের সমস্যাটি আসলে সামাজিক সচেতনতার পাশাপাশি আমাদের আজকের গেস্ট তিনি বলেছেন যে আসলে ডিজিটাল ট্রানজেকশনে নিয়ে আসতে যারা শিক্ষিত মানুষ তাদের ক্ষেত্রে। দর্শক এগুলো আজকে আমাদের টক শো যে বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা যারা শুনছিলেন আজকের এই টক শো থেকে খুবই ধন্যবাদ এবং আমরা আশা করবো যে আমাদের পরবর্তী টক শো আপনারা দেখবেন। তো স্যার আপনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর স্যার যদি কোনো ভুল ত্রুটি আসলে হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি আসলে স্যার আমরা কামনা করি আপনার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ সুকান্ত আমাকে মুভমেন্ট এগেইনস্ট ডাউরির এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য। তো আমি মনে করব যে এম্পাওয়ারমেন্ট আমাদের যেই নারী সমাজে এবং সেটা শুধু নারী সমাজ না সব মানে সমানভাবে পুরুষ এবং নারী যদি ২ জায়গায় যদি আমরা মনস্তাত্ত্বিক এবং সামাজিকভাবে এগিয়ে যাই তাহলে আমাদের সমাজটা কিন্তু আরো সুন্দর হবে। এবং সমাজের যেই হচ্ছে আমাদের পারিপার্শ্বিক এবং সমাজ শুধুমাত্র যে নারী পুরুষ নিয়ে গঠিত হয় তা না। আমাদের যে পারিপার্শ্বিক যারা এনভায়রনমেন্ট স্টেক হোল্ডার বলি আমরা। তো সেই স্টেক হোল্ডার এর মধ্যে সবাই আছে। সেখানে আমাদের গাছপালা, পশু-পাখি সবাই কিন্তু ব্যালেন্স একটা সোসাইটি, ব্যালেন্স একটা লাইফ, ব্যালেন্স একটা এনভায়রনমেন্ট তারা পাবে। তো সেই জায়গায় হচ্ছে আমরা এগিয়ে যাব। আমাদের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট কেও কিন্তু আমরা গুরুত্ব দিব আরকি। শুধুমাত্র যে আমাদের সামাজিক জায়গা থেকে আমরা শুধুমাত্র আমাদেরকে ডেভেলপ করব তা না, আমাদের এনভায়রনমেন্ট এবং সাস্টেইনেবিলিটি যেটা আমরা বলি আরকি, সাস্টেইনেবল একটা সমাজ আমরা হব আর গড়ে তুলবো আরকি। ধন্যবাদ স্যার। তো স্যার আমরা আমাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি এবং আমাদের পরবর্তী টক শো দেখার আহ্বান জানান।